হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7-এর যে ভূগোল বই, সেই ভূগোল বইয়ের 4র্থ অধ্যায়ে যে ভূমিরূপ সম্পর্কে যে আলোচনা আছে, সেই আলোচনা আমি তোমাদের সঙ্গে করব। তো দেখো, এখানে বইয়ে যেভাবে লেখা আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি আলোচনাটা শুরু করব, এবং এর সঙ্গে কীভাবে তোমাদের প্রশ্নগুলো করলে বুঝতে সুবিধা হবে সেগুলো আমি তোমাদের সঙ্গে এক বাই এক তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো শুরু করা যাক, তোমরা একটু মন দিয়ে শোনো। তাহলে দেখো, আমাদের এখানে যে ভূমিরূপ সম্পর্কে বলা হয়েছে, ভূমিরূপ কথার বলতে কাকে বলে এটা কিন্তু আমাদের প্রথমে ক্লিয়ার করতে হবে। প্রথম তাহলে কি বলছে দেখো, আমাদের এই পৃথিবীর উপরটা বা ভূপৃষ্ঠ সব জায়গায় একই রকম নয়। কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, কোথাও আবার নিচু সমতল। পৃথিবী পৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যই হলো তোমার ভূমিরূপ। তাহলে ভূপৃষ্ঠের যে বৈচিত্র্য সেই জিনিসটাকে কিন্তু আমরা ভূমিরূপ বলতে পারি। এবার দেখো, ভূমিরূপ যেমন ধরো, আমি তোমাদের এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, রূপ বলতে কি বোঝায় আমরা তো। তাহলে রূপ বলতে আমরা কি বুঝি? ধরো কোনো একটা ছেলেকে বা মেয়েকে যখন আমরা বলি যে সে রূপসী বা রূপবান, তাহলে কারণটা কি? তার কারণ হচ্ছে এই রূপ হচ্ছে তোমার ঢালের সমষ্টি। ঢাল অর্থাৎ আমরা যে ভূমির ঢাল বুঝি, অর্থাৎ উঁচু জায়গা এবং নিচু জায়গা মধ্যে যে পার্থক্য, সেই জিনিসটাকে বলছে ঢাল। তো দেখো, আমরা আমাদের যে নাক আছে, সেই নাকটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা ঢাল আছে। অর্থাৎ যদি সেটা খুব বেশি উঁচু হয় তখন সেটাকে আমরা টিয়া পাখির ঠোঁটের সঙ্গে তুলনা করি, আবার যদি খুব নিচু হয়ে যায় তখন সেটাকে খাঁদা বলি। তাহলে স্ট্যান্ডার্ড যে রূপটা সেটা যদি, বা স্ট্যান্ডার্ড যে ঢালটা সেটা যদি আমরা দেখতে পাই যে ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ওইসবের সঙ্গে আমরা তুলনা করি না। ঠিক তেমনই ভূমির রূপ হচ্ছে তোমার ভূমির ঢালের সমষ্টি। অন্যভাবে আমরা এটাও কিন্তু বলতে পারি। তাহলে দেখো, ভূমির রূপ অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠে যে পরিবর্তনের ফলে যে ভূমির রূপগুলি এসেছে সেটিগুলি সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে এবার দেখো, আমাদের পৃথিবীতে কিন্তু যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু একভাবে সৃষ্টি হয়নি। তোমাদের এখানে যে আলোচনা, সেখানে কিন্তু পর্বত, মালভূমি আর সমভূমি এই তিনটে নিয়ে কিন্তু আমাদেরকে এখানে আলোচনা করতে হবে। কিন্তু দেখো, ভূমিরূপগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু কতগুলো ভাগে বিভক্ত। যেমন দেখো, এখানে একটা বইয়ে আছে 3টে পর্যায়ে ভূমিরূপগুলো গঠিত হয়। প্রথম ক্রমের ভূমিরূপ কোনগুলো? মহাদেশ এবং মহাসাগর। অর্থাৎ প্রথম যে পৃথিবী যখন ছিল তখন কিন্তু প্রথমে সৃষ্টি হয়েছে মহাদেশ এবং মহাসাগর। তাহলে এই দুটো ভূমিরূপ কিন্তু প্রথমে সৃষ্টি হয়েছে। তারপরে দ্বিতীয় ক্রমের ভূমিরূপ কি? পর্বত, মালভূমি এবং সমভূমি। পাহাড় বা পর্বত, মালভূমি এবং সমভূমি, এইগুলো কিন্তু দ্বিতীয় ক্রমের ভূমিরূপ। এবং তৃতীয় ক্রমের ভূমিরূপ কোনগুলো? যেমন ধরো নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, এদের ক্ষয় বা সঞ্চয়ের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হচ্ছে সেগুলো হচ্ছে তোমার তৃতীয় ক্রমের ভূমিরূপ। তাহলে আমাদেরকে এই দ্বিতীয় ক্রমের ভূমিরূপ অর্থাৎ পাহাড়, পর্বত, মালভূমি এবং সমভূমি সম্পর্কে কিন্তু এখানে জানতে হবে। বাকি ভূমিরূপগুলো সম্পর্কে কিন্তু এখন আমাদের না জানলেও হবে, বা পরবর্তী যখন তোমরা উঁচু ক্লাসে পড়বে তখন এগুলো সম্পর্কে তোমরা জানবে। তাহলে দেখো, ভূমিরূপ সম্পর্কে আমরা জানলাম যে ভূমিরূপ কাকে বলে, এবং ভূমিরূপের অনেকগুলো ভাগ এবং বর্ণনা থাকলেও তোমাদের কিন্তু এই সিলেবাসে বা এই ক্লাসে তোমাদেরকে পর্বত বা পাহাড়, মালভূমি এবং সমভূমি এই 3টে ভূমিরূপ সম্পর্কে জানতে হবে। এবার দেখো, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভূমিরূপ সৃষ্টিকারী প্রক্রিয়া। ভূমিরূপ সৃষ্টিকারী যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোকে কিন্তু কতগুলো ভাগে ভাগ করা হয়। আমি তোমাদের একটা ছক দেখাই। এই দেখতে পাচ্ছ, এই দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলিকে কিন্তু প্রথমে দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পার্থিব অর্থাৎ প্রাকৃতিক, একটা হচ্ছে অপার্থিব বা মহাজাগতিক। মহাজাগতিক কোনটাকে বলছে? মহাজাগতিক মানে মহাজগৎ থেকে বা মহাকাশ থেকে যখন কোনো একটা, যেমন উল্কাপাত, তারপরে তোমার ওই উল্কা বৃষ্টি, ধূমকেতু, এগুলো যখন তোমার ভূমিরূপের পরিবর্তন ঘটায় তখন সেটাকে বলছে মহাজাগতিক বা অপার্থিব। আর পার্থিব যেটা আছে সেটাকে দুটো ভাগে ভাগ করছে, বা প্রাকৃতিক যেটা, একটা হচ্ছে অন্তর্জাত বা অভ্যন্তরস্থ, এবং একটা বহির্জাত প্রক্রিয়া। তাহলে অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। এবার এদেরও দেখো অনেকগুলো শ্রেণীবিভাগ আছে, ঠিক আছে। যেমন অন্তর্জাত প্রক্রিয়াকে তোমার দীর্ঘ সময়ব্যাপী এবং কম সময়ব্যাপী বা আকস্মিক। এবার দীর্ঘ সময়ব্যাপী যেগুলো আছে সেটাকে তোমার টেকটনিক মুভমেন্ট, স্থিতি বা স্ট্যাটিস্টিক মুভমেন্ট এবং ইউস্ট্যাটিক। এবং কম সময়ব্যাপী যেগুলো আছে তাকে অগ্নুৎকম্প এবং ভূমিকম্প। এবং বহির্জাত প্রক্রিয়াগুলির অপর নাম হচ্ছে তোমার পর্যায়ন। একে আবার তোমার 3টে ভাগে ভাগ করছে, যেমন আরোহণ, অবরোহণ এবং মানুষের কার্যাবলী। আর আবহবিকার, এই 3টে ভাগে ভাগ করছে। আবহবিকারকে আবার যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক। তোমাদের কিন্তু এতগুলো সম্পর্কে জানার দরকার নেই। তোমরা শুধুমাত্র এই যে দুটো ভাগ, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া, এই দুটো সম্পর্কে কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে দেখো, এখানে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলছে? ওই যে পৃথিবীর ওপর কোনো পর্বত বা মালভূমি বা কোনো সমভূমি, এই সমস্ত রকম ভূমিরূপ মূলত দুরকম শক্তির দ্বারা গঠিত হয়েছে। এগুলো হলো অভ্যন্তরীণ প্রক্রিয়া বা অন্তর্জাত শক্তি, এবং
বহির্জাত প্রক্রিয়া বা বহির্জাত শক্তি। এবার দেখো এই অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া যে দুটো প্রক্রিয়া আছে, এই দুটো প্রক্রিয়া সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে যে দুটো কাকে বলে এবং এদের পার্থক্যটা কিন্তু আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, যে অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কি পার্থক্য আছে। তাহলে দেখো আমি তোমাদের দেখাই যে অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের সৃষ্ট বলের প্রভাবে ভূত্বকের পরিবর্তন ঘটে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। আর বহির্জাত কোনটাকে বলছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বাইরের বিভিন্ন শক্তির প্রভাবে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। মহীভাবক, গিরিজনী আলোড়ন, ভূমিকম্প, অগ্নুদ্গম প্রভৃতি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। আর আবহবিকার, ক্ষয়ীভবন, অগ্নিভবন, পুঞ্জিত হয়, এগুলো হচ্ছে তোমার বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে কি, যেমন আকস্মিকভাবে কাজ করে, তেমন ধীরে ধীরেও কাজ করে, কিন্তু বহির্জাত প্রক্রিয়া কেবলমাত্র ধীরে ধীরেই কাজ করে থাকে। এবার দেখো অভ্যন্তরস্থ প্রচণ্ড তাপশক্তি এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির উৎস। আর এদিকে সৌরশক্তি হচ্ছে এর মূল উৎস। নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি পরোক্ষ উৎস। আর অন্তর্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়ার মাধ্যমে তোমার পৃথিবীতে প্রাথমিক ভূমিরূপ যেমন পর্বত, মালভূমি, সমভূমি গড়ে ওঠে। আর বহির্জাত প্রক্রিয়ার ফলে কি হয়, দ্বিতীয় পর্যায়ের বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে এবং শেষে তা পর্যায়িত ভূমিরূপে পরিণত হয়। তাহলে এটা হচ্ছে তোমার অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য এবং অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য, সংজ্ঞা সবই কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। এবার আমাদের দেখো ভূমিরূপ সম্পর্কে জানতে হবে। প্রথম যেটা সেটা হচ্ছে তোমার পর্বত। হ্যাঁ, পর্বতকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়, যেমন ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত এবং তোমার ক্ষয়জাত পর্বত। তো ক্ষয়জাত পর্বত সম্পর্কে তোমাদের এখানে দেওয়া নেই দেখছি। তো প্রথমে দেখো আমি ভঙ্গিল পর্বত সম্পর্কে কয়েকটা কথা তোমাদের সঙ্গে আলোচনা করছি। অর্থাৎ পর্বতের যে ভাগগুলো আছে সেই ভাগগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এক এক করে আলোচনা করছি যে এই পর্বতগুলো কীভাবে গঠিত হয়েছে। তা দেখো ভঙ্গিল পর্বত কোনটাকে বলছে, এই দেখো এখানে চারটে ভাগে ভাগ করছে। ভঙ্গিল পর্বত যেমন আন্দিজ, তারপর আছে স্তূপ পর্বত যেমন ব্ল্যাক ফরেস্ট, আগ্নেয় পর্বত মানে ভেসুভিয়াস এবং ক্ষয়জাত পর্বত মানে হচ্ছে তোমার অ্যাপেলেশিয়ান। তাহলে এই চারটে পর্বত আছে। এর ভঙ্গিল পর্বত কোনটাকে বলছে, ভঙ্গিল পর্বত হচ্ছে তোমার ভঙ্গিল শব্দের অর্থ ভাঁজ, মূলত গিরিজনী আলোড়নের ফলে। দেখো দুটো আলোড়ন হয়, একটা মহীভাবক, একটা গিরিজনী। মহীভাবক মানে যেটা উপরে নিচে কাজ করে যে আলোড়নটা, আর গিরিজনী মানে যেটা পাশাপাশি কাজ করে সেটাকে বলছে গিরিজনী আলোড়ন। আলোড়নের ফলে সৃষ্ট প্রবল পার্শ্বচাপের প্রভাবে বিস্তৃত অঞ্চল জুড়ে কোমল শিলায় ভাঁজ পড়ে ধীরে ধীরে যে পর্বতের উৎপত্তি হয় তাকে বলছে ভঙ্গিল পর্বত, যেমন হিমালয় পর্বত। হ্যাঁ, স্তূপ পর্বত কোনটাকে বলছে, আর ভঙ্গিল পর্বতের তোমার চিত্র কোনটা হবে, দেখো ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত প্রত্যেকটা পর্বতের কিন্তু চিত্র কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। ভঙ্গিল পর্বতের চিত্রটা হবে তোমার দেখো এইরকম, এই দেখো এখানে তোমার দুটো এই যে তোমার পলিতে ভাঁজ পেয়ে যখন এরকম এরকম করে ভাঁজ হয়ে যাবে তখন তোমার ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এই দেখো এরকম করে যে দুটো পাত দেবে এরকম করে, তারপর এই একটা পাত, একটা মহাদেশীয় মহাসাগরীয়, এবং এখানে এরকম করে পলি ভাঁজ পেয়ে তোমার ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। তাহলে এটা তোমার ভঙ্গিল পর্বতের চিত্র তোমরা দিতে পারো। এরপরে দেখো স্তূপ পর্বত বলছে প্রসারণ বলের প্রভাবে সৃষ্ট দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বা পার্শ্ববর্তী অংশ মহীভাবক আলোড়নের ফলে উপরে উঠে বা চ্যুতির মধ্যবর্তী বা পার্শ্ববর্তী অংশ বসে গেলে অপর অংশ যে পর্বত গঠিত হয় তাকে স্তূপ পর্বত বলা হয়। তাহলে দেখো স্তূপ পর্বতের উদাহরণ কি, ভারতের সাতপুরা ও বিন্ধ্য পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। দেখো চিত্র হিসাবে তোমাদের বইয়ে দেখো দেওয়া আছে স্তূপ পর্বত, এই দেখো এরকম করে দেওয়া আছে, এই যে এই উঁচু অংশটা এটা হচ্ছে স্তূপ পর্বত। তাহলে চ্যুতির ফলে কিন্তু এই স্তূপ পর্বত গঠিত হয়। সাতপুরা ব্ল্যাক ফরেস্ট হচ্ছে এর উদাহরণ। এরপরে আমাদের যেটা জানতে হবে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। বলছে যে প্রবল ভূ আলোড়নের ফলে ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ ফাটল বা ছিদ্র দিয়ে অথবা দুটি পাতের সংযোগ সীমা দিয়ে বাইরে বেরিয়ে এসে লাভা রূপে সঞ্চিত হয়। যে পর্বত সৃষ্টি হয় তাকে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বলে, যেমন ভারতের ব্যারেন এবং নরকোন্ডাম। ঠিক আছে, এই দেখো তোমাদের আগ্নেয় পর্বত, এখানে তোমার ছবিটা খুব সুন্দর করে বইয়ে দেওয়া আছে, এই অংশটুকু তোমরা আগ্নেয় পর্বত হিসাবে লিখতে পারো। এরপরে দেখো আগ্নেয় পর্বতের পরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ক্ষয়জাত পর্বত। তাহলে ক্ষয়জাত পর্বত কোনটাকে বলছে, এই যে তিনটে পর্বত ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত, এবং তার সঙ্গে কিছু কিছু মালভূমি যখন ক্ষয়প্রাপ্ত হয়ে পর্বত আকারে অবস্থান করবে তখন সেটাকে বলছে ক্ষয়জাত পর্বত। দেখো বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি দ্বারা কোনো পর্বত উচ্চ দীর্ঘ দিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে যে অবশিষ্ট অংশ বা পর্বত রূপে অবস্থান করে তাকে তোমার ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত বলা হয়। যেমন ভারতের আরাবল্লী হচ্ছে তোমার ক্ষয়জাত পর্বতের উদাহরণ। তাহলে এই চারটে পর্বত তোমাদের কিন্তু জানতে হবে, যদিও তোমাদের বইয়ে এখানে ক্ষয়জাত পর্বত সম্পর্কে কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু ক্ষয়জাত পর্বত তোমাদেরকে পড়তে হবে। এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে মালভূমি।
ভূমি, ঠিক আছে। তাহলে মালভূমিগুলোকে এবারে কটা ভাগে ভাগ করা হয়। মালভূমি হচ্ছে তোমার, মালভূমিরও শ্রেণীভাগ অনেকগুলো আছে, কিন্তু তোমাদের এখানে দেখো দেওয়া আছে পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, পামির মালভূমি এবং লাভা গঠিত পামির মালভূমি, এত দূর পর্যন্ত কিন্তু আমাদের দেওয়া আছে। তো দেখো মালভূমির শ্রেণীবিভাগ বলতে দেখো এখানে মালভূমিকে কিন্তু অনেকগুলো শ্রেণীবিভাগ আছে। আমি তোমাদের দেখাই, দাঁড়াও মালভূমির শ্রেণীবিভাগটা কীরকম শ্রেণীবিভাগ আছে, কিন্তু তার মধ্যে থেকে তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব, কিন্তু তবুও মালভূমির যে ভাগগুলো আছে সেগুলো তোমরা একবার দেখে রাখো, তাহলে ধারণাটা তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে। দেখো মালভূমিগুলিকে কিন্তু এই কতগুলো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার ভূয়ালোড়নের ফলে গঠিত, একটা ক্ষয়ের ফলে গঠিত, সঞ্চয়ের ফলে গঠিত এবং অন্যান্য মালভূমি। ভূয়ালোড়নের ফলে গঠিত মালভূমি হচ্ছে পর্বত বেষ্টিত মহাদেশীয় বা সিল মালভূমি, তির্যক মালভূমি এবং চ্যুতির ফলে গঠিত মালভূমি। আর ক্ষয়ের ফলে গঠিত হয় তিনটে মালভূমি হচ্ছে ব্যবচ্ছিন্ন, ক্ষয়প্রাপ্ত এবং সম মালভূমি। আর আগ্নেয় বা সঞ্চয়িত মালভূমি একটাই মালভূমি, লাভা মালভূমি। আর অন্যান্য মালভূমির মধ্যে আছে তোমার পাদদেশ বা পিডমন্ট মালভূমি, মরু মালভূমি এবং তুষার মালভূমি। তোমাদের সিলেবাসে এই চারটে আছে: পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি বা সিল্ড, ব্যবচ্ছিন্ন মালভূমি এবং লাভা মালভূমি। অর্থাৎ দুটো ভূ আন্দোলনের ফলে গঠিত, একটা ক্ষয়ের ফলে গঠিত, একটা সঞ্চয়ের ফলে গঠিত। তাহলে এই চারটে মালভূমি সম্পর্কে তোমাদের বইয়ে দেওয়া আছে, সেই চারটে মালভূমি সম্পর্কে আমরা পড়ব। তাহলে প্রথম দেখো দেওয়া আছে পর্বত বেষ্টিত মালভূমি, এটা 1 নাম্বার। 2 নাম্বার আছে তোমার মহাদেশীয় মালভূমি। 3 নাম্বার আছে তোমার মহাদেশীয় মালভূমির পরে আছে তোমার এই যে লাভা মালভূমি, লাভা মালভূমি বা সঞ্চয়জাত মালভূমি। এবং এখানে তোমার 4 নাম্বার আছে তোমার ব্যবচ্ছিন্ন মালভূমি। এই ব্যবচ্ছিন্ন মালভূমি পর্যন্তই কিন্তু তোমাদের দেওয়া আছে। তাহলে প্রথমে পর্বত বেষ্টিত মালভূমি কি? পর্বত বেষ্টিত মালভূমি যে মালভূমি পর্বত দ্বারা বেষ্টিত থাকে সেটাকে বলছে পর্বত বেষ্টিত মালভূমি। দেখো পর্বত বেষ্টিতগুলো সব থেকে উঁচু বিস্তৃত হয় হিমালয়, কুয়েনলুন পর্বতাঞ্চল, তিব্বত। তাহলে এখানে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে এটা কিন্তু দেওয়া নেই। তাহলে দেখো আমি তোমাদের একটা জায়গাতে দেখাই যেখানে তোমার পর্বত বেষ্টিত মালভূমি আর সম্পর্কে দেওয়া আছে। যেমন ধরো এই জায়গাটাতে, এই দেখো পর্বত বেষ্টিত মালভূমি। তাহলে প্রথমে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? যে সকল মালভূমি প্রায় চারিদিকেই পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। এবং এই ছবিটা তোমরা দিতে পারো, ঠিক আছে। সুন্দর করে দেখো মাঝখানে মালভূমি আছে আর চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত আছে। সৃষ্টির কারণ কি? বলছে পাত সঞ্চরণের ফলে বা গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী নিচু অসমতল ভূমি প্রবল পার্শ্বচাপে উঁচু হয়ে পর্বত বেষ্টিত মালভূমির সৃষ্টি হয়। বৈশিষ্ট্য কি? ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এবং মালভূমি দেখা যায়। অর্থাৎ আরও যে তোমার 3টে ধরনের পর্বত আছে, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত এবং সঞ্চয়জাত পর্বত, সেই পর্বতে কিন্তু দেখা যায় না, শুধুমাত্র ভঙ্গিল পার্বত্য অঞ্চলেই এই মালভূমির সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে এগুলি অধিক উচ্চতা বিশিষ্ট। 3 হচ্ছে মালভূমিগুলি পাললিক শিলায় গঠিত, এতে জীবাশ্ম থাকতে পারে। আর 4 হচ্ছে চারিদিকে পর্বত বেষ্টিত হওয়ায় এখানে পরিবেশ শুষ্ক প্রকৃতির হয়। উদাহরণ কি? তিব্বত মালভূমি হচ্ছে এর উদাহরণ। এরপরে দেখো 2 নম্বর আছে লাভা মালভূমি। লাভা মানে কি? সঞ্চয়জাত মালভূমি। এর অপর একটা নাম হচ্ছে সঞ্চয়জাত মালভূমি। কাকে বলে? বলছে ভূপৃষ্ঠের ক্রমাগত লাভা সঞ্চয়ের ফলে যে মালভূমি সৃষ্টি হয় তাকে লাভা মালভূমি বলে। সৃষ্টির কারণ হচ্ছে ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ধীরে ধীরে বিদার অগ্নুদ্গমের মাধ্যমে, বিদার অগ্নুদ্গম কোনটাকে বলে? যে অগ্নুদ্গমে কিন্তু কোনো বিস্ফোরণ হয় না, অর্থাৎ ধীরে ধীরে বেরিয়ে যে অগ্নুদ্গম হয় মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরে এসে লাভা রূপে শীতল এবং কঠিন হয়ে সঞ্চিত হয়। এইভাবে ক্রমাগত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে উঁচু মালভূমির সৃষ্টি হয়। বৈশিষ্ট্য কি? সাধারণত মহাদেশের অভ্যন্তরে এই মালভূমি দেখা যায়। 2 হচ্ছে এই মালভূমির প্রধানত বেসল্ট স্লাইড গঠিত হয়। 3 হচ্ছে পর্যায়ক্রমে লাভা নিঃসরণের ফলে এই মালভূমি সিঁড়ির মতো আকৃতি বিশিষ্ট হয়। তাহলে এটা কিন্তু এর বৈশিষ্ট্য সিঁড়ির মতো। দেখো এই যে ছবিটা তো দেওয়া হয়েছে, এটা লাভা মালভূমির ছবি। এখানে তো সিঁড়ির মতো আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। মালভূমির মাটি সাধারণত কালো রঙের হয়। আর হচ্ছে এই মালভূমির উপরিতল চাপটা প্রকৃতির হয়ে থাকে। এই মালভূমি উদাহরণ হচ্ছে কি? দাক্ষিণাত্য মালভূমি বা কলম্বিয়া মালভূমি বা ইথিওপীয় মালভূমি এর উদাহরণ। তাহলে মালভূমি কাকে বলে? এটা নিশ্চয়ই তোমরা পড়েছি যে মালভূমি হচ্ছে তোমার টেবিল ল্যান্ড। মালভূমির অপর একটা নাম হচ্ছে তোমার টেবিল ল্যান্ড, অর্থাৎ টেবিলের মতো আকৃতি বিশিষ্ট যে ভূমি তাকে বলছে তোমার মালভূমি। এবং এর উচ্চতা সাধারণত 300 থেকে 600-র মধ্যে হয়ে থাকে। তাহলে এরপর দেখো আছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি কোনটাকে বলছে? কোনো বিস্তীর্ণ মালভূমি যখন কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হয় তখন তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। সৃষ্টির কারণ কি? কোনো উঁচু মালভূমি কঠিন এবং কোমল শিলায় গঠিত হলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু দ্বারা কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলা গঠিত অংশগুলি উঁচু হয়ে অবস্থান করে। পরবর্তীকালে ক্ষয়প্রাপ্ত নিচু কোমল শিলার ওপর নদী বিন্যাস গড়ে ওঠে এবং সমগ্র মালভূমিটি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়। এবং এই ছবিটা তোমাদেরকে দিতে হবে।
দেখো এখানে মালভূমি অংশ নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। এরপর দেখো যেটা আছে মালভূমির বৈশিষ্ট্য কী বলছে, মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত, কঠিন শিলা গঠিত অংশগুলি উচ্চতা প্রায় সমান হয়। 3 নম্বর হচ্ছে মালভূমির উচ্চতা ক্রমহ্রাসমান, আর এই মালভূমি ছোট ছোট গম্বুজাকৃতির ভূমি দেখা যায়। আর উদাহরণ কি, ছোট নাগপুর মালভূমি, মালনাথ মালভূমি প্রভৃতির উদাহরণ। মালভূমির মহাদেশীয় মালভূমি কোনটাকে বলছে বিস্তীর্ণ মহাদেশ অঞ্চল জুড়ে প্রাচীন শিলায় গঠিত মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। এই মালভূমির অপর একটা নাম আছে, সেটা হচ্ছে সিল্ড মালভূমি। সৃষ্টির কারণ কি বলছে, পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে পাঁচ সঞ্চরণের ফলে পৃথিবীর প্রাচীন ভূখণ্ড আঙ্গারল্যান্ড এবং গন্ডোয়াল্যান্ড ফেটে গিয়ে বিচ্ছিন্ন মালভূমি গঠিত হয়েছে। বৈশিষ্ট্য কি, মহাদেশীয় মালভূমি প্রাচীন ভূখণ্ডের। 2 হচ্ছে এগুলি প্রাচীন শিলায় গঠিত, তাই একে সিল্ড মালভূমি বলা হয়। 3 হচ্ছে এই প্রাচীন শিলা অত্যন্ত কঠিন এবং সহজে ক্ষয় হয় না। 4 হচ্ছে মালভূমির পৃষ্ঠদেশ এবং উপরিভাগ তরঙ্গায়িত। 5 হচ্ছে এগুলি খনিজ সম্পদে সমৃদ্ধ। উদাহরণ কি, গন্ডোয়ানাল্যান্ড, আঙ্গোরাল্যান্ডের সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্য মালভূমি, আরবীয় মালভূমি, আফ্রিকান মালভূমি প্রভৃতি। তাহলে এইগুলো তো গেল তোমার মালভূমির বিভিন্ন শ্রেণী বিভাগ। এরপর দেখো তোমাদের এখানে যেটা আছে মালভূমি মধ্যে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন, এই প্রশ্নটা কিন্তু অনেক সময় আসে। তাহলে কেন বলে বলছে, পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলে একে পৃথিবীর ছাদ বলা হয়, যার উচ্চতা হচ্ছে 8,873 মিটার। সাধারণত মালভূমির উচ্চতা 300 থেকে 600 মিটারের মধ্যে হয়, বুঝতে পেরেছো। এবং পর্বত বলতে কিন্তু 900 মিটারের বেশি হলেই তাকে পর্বত বলা হয়। কিন্তু পামির মালভূমির উচ্চতা প্রায় দেখো 4,873 মিটার, তবুও একে মালভূমি বলছে। তার কারণ হচ্ছে যে অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো আছে, যেমন তোমার শৃঙ্গ থাকবে, যেটা পামিরের নেই, হ্যাঁ, চারিদিকে অত্যধিক খাড়া ঢালযুক্ত হবে, যেটা এর নেই। এটা টেবিলের মতো আকৃতি বিশিষ্ট, যার জন্য একে মালভূমি তোমার বলা হচ্ছে। তাহলে এটা গেল তোমার মালভূমি। এবার দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সমভূমি। তাহলে দেখো সমভূমি কোন জিনিসটাকে বলে, সমভূমি হচ্ছে কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিভাগ হচ্ছে তোমার সমতল ভূমি। এই সমতল ভূমিগুলিকে তোমার অনেকগুলো ভাগে ভাগ করা হয়। তার মধ্যে এখানে তোমাদের কয়েকটা জিনিস দেওয়া আছে, যেমন একটা পলিগঠিত সমভূমি। পলিগঠিত সমভূমি কোনটাকে বলছে নদী, সমুদ্র, হ্রদ দীর্ঘদিন ধরে পলি জমি পরিগঠিত সমভূমির সৃষ্টি হয়। ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হচ্ছে উদাহরণ। তারপর আছে কি লাভা সমভূমি বা সঞ্চয়জাত সমভূমি। এ কোনটাকে বলছে আগ্নেয়গিরির লাভা জমে তোমার লাভা সমভূমির সৃষ্টি হয়, তৈরি হয়। আইসল্যান্ড এই ধরনের সমভূমি। লোয়েস সমভূমি কোনটাকে বলছে, এটা দেখো তোমার টিকা আকারে আসতে পারে, মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে লোয়েস সমভূমির সৃষ্টি হয়। এভাবে গবু মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হোয়াংহ সমভূমির সৃষ্টি হয়েছে। তাহলে এই দেখো এতদূর পর্যন্ত তোমাদের সমভূমি সম্পর্কে দেওয়া হয়েছে। এরপর তোমাদের পর্বত মালভূমি সমভূমির একটা তুলনামূলক আলোচনা দেওয়া আছে, এবং সবশেষে যেটা হতে হবে পর্বত মালভূমি এবং সমভূমি আমাদের জীবনে কতটা প্রভাব সেটা আমাদেরকে জানতে হবে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। আর দেখো এখানে কতগুলো কথা, যেমন পর্বত কাকে বলে, দেখো এখানে প্রথমেই এই যে তোমার সাইডে যেগুলো দেওয়া হয়েছে, পর্বত কি 900 মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত ভূমিরূপ হচ্ছে পর্বত। এখানে কতগুলো কথা দেওয়া আছে, যেমন পর্বত শৃঙ্গ বা পর্বতের চূড়া কোনটাকে বলে পর্বতের উপরের দিকে সরু সূচালো অংশটা হচ্ছে পর্বত শৃঙ্গ বা চূড়া। হ্যাঁ, হিমালয়, এভারেস্ট পৃথিবীর অন্যতম শৃঙ্গ। এই উপত্যকা কোনটাকে বলছে দুটো পর্বতচূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশটা হচ্ছে পর্বতের উপত্যকা। এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে, শর্ট প্রশ্ন। পর্বত শ্রেণী কোনটাকে বলছে এরকম অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে যখন অবস্থান করে তখন তাকে বলছে পর্বত শ্রেণী। পর্বত গ্রন্থি কাকে বলে, এরকম অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় মিশলে তাকে বলছে তোমার পর্বত গ্রন্থি। ঠিক আছে। আর পাহাড় এবং পর্বত, এই যে দুটো কথা আছে, পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য কি বলতো, পাহাড় কি আর পর্বত কি, দুটো কিন্তু এক নয়। তাহলে পাহাড় এবং পর্বতের মধ্যে তোমার ভাগ কি, তার পাহাড় যেগুলো হয় তার কিন্তু শৃঙ্গ অতটা তীক্ষ্ণ হয় না, অন্যদিকে তোমার পর্বতের শৃঙ্গ কিন্তু খুব সূচালো হয়। দেখো পর্বত কিন্তু হয় সুউচ্চ, দেখো পর্বত সুউচ্চ, পাহাড় কিন্তু হয় কম উচ্চতা সম্পন্ন। পর্বতের ভূমি অত্যন্ত বন্ধুর, পাহাড়ের ভূমি তুলনামূলকভাবে কম বন্ধুর। পর্বত একটানা পরস্পর অবস্থান করে, পাহাড় কিন্তু বিচ্ছিন্নভাবে অবস্থান করে। পর্বতের সাথে ভূগাঠনিক শক্তির কাজ বেশিভাবে জড়িত, আর পাহাড়ে কিন্তু অগ্নিভবনের কাজ বেশিভাবে জড়িত। তাহলে এটা হচ্ছে তোমার পাহাড় এবং পর্বতের মধ্যে তোমার পার্থক্য। ঠিক আছে। তাহলে এইগুলো যে পড়তে হবে, আর এই ছোটো ছোটো প্রশ্ন এগুলো তোমাদের জানতে হবে। আর এই তোমার 4টে পর্বত সম্পর্কে এবং তাদের ছবি। মালভূমি তোমার কাকে বলে, দেখো এখানে দেওয়া আছে 300 থেকে আশেপাশের অঞ্চলের সাপেক্ষে হঠাৎ উঁচু, হ্যাঁ 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ যার চারপাশে খাড়া আছে, সে এইরূপ ভূমিভাগ হচ্ছে তোমার মালভূমি। এখানে মালভূমি কতগুলো উদাহরণ দেওয়া আছে। একে টেবিল ল্যান্ড কেন বলা হয়, মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয় এটা তোমাদের জানতে হবে, যেহেতু টেবিলের মতো আকৃতি বিশিষ্ট। মালভূমি অনেকটা তোমার পড়া টেবিলের মতো, উপরিভাগ টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ের মতো ঢালু এবং খাড়া, এই জন্যই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়।
তাহলে এটা হলো। এবং সমভূমির সঙ্গে কাকে বলে, এই যে এই অংশগুলো তোমরা পড়বে। এরপর দেখো আমরা প্রভাব সম্পর্কে, পর্বত, মালভূমি এবং সমভূমির যে প্রভাব, সেই প্রভাব সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এবারে লাস্টে আলোচনা করি। তাহলে পর্বতের প্রভাব কী, অর্থাৎ পর্বত মানুষের জীবনে কী প্রভাব ফেলে বা পর্বতের প্রভাব কী, সেটা আমি তোমাদের প্রথমে আলোচনা করছি। পর্বতের প্রভাব দেখো, পর্বতের গুরুত্ব বা প্রভাব। এই দেখো পর্বতের গুরুত্ব বা প্রভাব। প্রথম যেটা আছে জলবায়ু নিয়ন্ত্রণ। দেখো পর্বত কিন্তু জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, এবং আমাদের উত্তরে যে উত্তর পূর্বে যে হিমালয় পর্বত আছে ভারতের, সেটা কিন্তু একদিকে যেমন মৌসুমি বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, দ্বিতীয়ত আবার তোমার ওই সাইবেরিয়ান যে জলবায়ু শীতল প্রকৃতি, সেটা থেকে আমাদের ভারতকে রক্ষা করে। 2 নম্বর কি, প্রাকৃতিক বাধা এবং প্রাকৃতিক সীমানা, অর্থাৎ প্রাকৃতিক সীমানা হিসেবে কাজ করছে। নদীর উৎসস্থল, অর্থাৎ আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র, এই যে নদীগুলো আছে সবই কিন্তু নদী থেকে কোনো না কোনো এই তোমার পর্বত থেকে সৃষ্টি হচ্ছে। পরোক্ষভাবে সমভূমি সৃষ্টি, এই নদীবাহিত নুড়িবালি কাদা পাথরগুলো কিন্তু এসে তোমার ওই পাদদেশে জমা হয়ে সমভূমি সৃষ্টি করছে। বনভূমি, দেখো পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের বনভূমি, যেমন চিরহরিত, পর্ণমোচী, সরলবর্গীয়, যার উপরে বিভিন্ন ভিত্তি করে আসবাবপত্র, প্লাইউড প্রভৃতি শিল্প গড়ে উঠছে। খনিজ সম্পদ হচ্ছে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল অতটা খনিজ সম্পদ না হলেও অন্যান্য পর্বতে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় মূল্যবান খনিজ পাওয়া যায়। বাগিচা ফসল যেমন চা, কফি, এগুলো কিন্তু পার্বত্য অঞ্চলে হয়ে থাকে। এছাড়াও দেখো আপেল, কমলালেবু, আনারস, আঙ্গুর, নাশপাতি প্রভৃতি ফল উৎপাদনে বিখ্যাত। এছাড়া ধাপ কেটে তোমার ধান চাষ করা হয়। ভেষজ উদ্ভিদের বড় অংশ পার্বত্য অঞ্চলে চাষ করা হয়। পশুপালন, উঁচু পার্বত্য অঞ্চলে যেখানে ঢালে, যেখানে গাছপালা কম, চাষাবাদের সম্ভাবনা নেই, অথচ প্রচুর ঘাস আছে, সেখানে ভেড়া পালন করা হয়। জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে পার্বত্য অঞ্চলে নদীর স্রোত খুব বেশি বলে নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তোমার গড়ে ওঠে। তাহলে এইগুলো হচ্ছে তোমার আমাদের পর্বতের গুরুত্ব। এছাড়াও দেখো কুটির শিল্প, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কুটির শিল্প গড়ে উঠছে। পর্যটন কেন্দ্র গড়ে উঠছে পর্বতের উপরে নির্ভর করে, যেমন আমাদের যে সমস্ত দার্জিলিং বলো বা সিকিম বলো, এগুলো সবই কিন্তু পর্যটন কেন্দ্র হিসাবে তোমার গুরুত্ব লাভ করছে। তাহলে এটা গেল তোমার পর্বতের প্রভাব। এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মালভূমির প্রভাব। তাহলে মালভূমি আমাদের জীবনে কতটা প্রভাব ফেলছে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে খনিজ সম্পদে সমৃদ্ধ। হ্যাঁ, মালভূমি কথাটার অর্থই হচ্ছে মাল প্লাস ভূমি, অর্থাৎ খনিজ সম্পদে সমৃদ্ধ ভূমিকে মালভূমি বলা হয়। তাহলে খনিজ সম্পদের প্রাচুর্যতা কিন্তু তোমার মালভূমিতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেন ভারতের ছোটনাগপুর মালভূমি হচ্ছে খনিজ ভাণ্ডার। 2 নম্বর হচ্ছে খনিজ ভিত্তিক শিল্প, বলছে স্থানীয় খনিজদের উপর ভিত্তি করে মালভূমি অঞ্চলে যেমন লৌহ ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প নিষ্কাশন, তামা নিষ্কাশন প্রভৃতি গড়ে ওঠে। মালভূমির অধিকাংশ শহর গড়ে ওঠে খনিজ দ্রব্য উত্তোলনের উপর ভিত্তি করে। তারপরে কি জলবিদ্যুৎ, দেখো মালভূমি অঞ্চলের নদীগুলির স্রোত বেশি বলে জলধার নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। কৃষি এবং পশুপালন হচ্ছে বন্ধুর ভূমি এবং অনুর্বর মৃত্তিকার কারণে মালভূমি কৃষিকাজে ততটা উপযোগী নয়, তবে পশুপালন এখানে বিখ্যাত। তারপরে আছে কি বনজ সম্পদ, বনজ মালভূমির জঙ্গল বেশ সমৃদ্ধ, তাই কাঠ সংগ্রহ করে বনজ সম্পদ সংগ্রহ এক শ্রেণীর মানুষের প্রধান পেশা। মালভূমির কাঠ এবং ঘাসের উপর ভিত্তি করে কাগজ শিল্প, এবং শেষে আছে পর্যটন শিল্প। মালভূমির কয়েকটি অঞ্চলে প্রাকৃতিক দৃশ্য পর্যটন মনোরম বলে পর্যটন কেন্দ্র যেমন আরাকু, উটি প্রভৃতি তোমার গড়ে উঠেছে। তাহলে এটা গেল তোমার মালভূমির গুরুত্ব। এরপরে দেখো সমভূমি, যেখানে সব থেকে বেশি মানুষ বসবাস করে সমভূমি অঞ্চলে। তাহলে সমভূমির গুরুত্ব বা সমভূমি অঞ্চলে জনবসতি কেন বেশি গড়ে ওঠে সেটার প্রভাব দেখো। সমভূমির গুরুত্ব প্রথমে বলছে কৃষি, তাহলে সব থেকে বেশি কৃষিকাজ কিন্তু সমভূমি হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে সভ্যতার বিকাশ, বলছে মানুষের প্রধান চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান সমভূমিতে বাস করে সব সহজে মেটানো যায় বলে প্রাচীনকালে সভ্যতার বিকাশ নদী অববাহিকাতে কেন্দ্র করে গড়ে উঠেছে। তারপর জল পাওয়ার সুবিধা, বলছে নদী, খাল, জলাশয় প্রভৃতি ভৌমজল সমভূমিতেই পাওয়া যায়। এই জল সেচ কাজ, শিল্পে প্রয়োজনে দৈনন্দিন ব্যবহার এবং পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বলছে সমভূমিতে সড়ক, রেল, জলপথ ব্যবস্থা সহজে গড়ে তোলা যায়। তারপর হচ্ছে শিল্পের উন্নতি, বলছে পরিবহন ব্যবস্থা, শিল্পের সুবিধা প্রভৃতি কারণে সমভূমিতে শিল্প গড়ে ওঠে। এবং তারপরে দেখো বাণিজ্য এবং নগর, বলছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলি সমভূমিতেই বেশি গড়ে উঠেছে। শহর এবং নগরের সংখ্যা সমভূমিতেই বেশি। তারপর দেখো জনসংখ্যা এবং জনবসতি, বলছে জীবন ধারণ সমভূমিতেই সহজ সাধ্য। মানুষ তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় রসদ সমভূমি থেকে সহজে এবং দ্রুত সংগ্রহ করতে পারে, তাই সমভূমিতে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক। পৃথিবীর অধিকাংশ লোক সমভূমিতেই বসবাস করে। তাহলে দেখো এটা যেটা তোমাদের বইয়ে নেই সেটা সম্পর্কে আমি তোমাদের আলোচনা করলাম। আর এই যে উচ্চতাগুলো আছে এগুলো তোমরা ফিল আপ করার চেষ্টা করবে। এর উচ্চতা কত হয়, 900 মিটারের বেশি। এর উচ্চতা হয় তোমার 600 মিটারের বেশি। আর উচ্চতা হচ্ছে 300 মিটারের কম। ঠিক আছে, এই হচ্ছে তোমার কতগুলো ভাগ। তারপরে মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, আর মালভূমি হচ্ছে তোমার ওই
ওই যে পৃথিবীর ছাদ কাকে বলা হয়, পৃথিবীর ছাদ যে হচ্ছে তোমার পামির মালভূমি, এটা হচ্ছে এখানে পামির মালভূমি হবে। একটা গঙ্গোপপুত দেওয়া আছে, বৈশিষ্ট্য কয়েকটা লিখবে, প্রকারভেদ লিখবে। এখানে পর্বত 4 প্রকৃতির হয়ে থাকে, হ্যাঁ, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, সঞ্চয়জাত পর্বত আর ক্ষয়জাত পর্বত। আর এখানে এটা দেওয়া আছে। আর সমভূমির প্রকারভেদগুলো তোমাদের দেখালাম, আর এখানে কতগুলো উদাহরণ আছে, এগুলো তোমরা দেবে। তাহলে এতদূর পর্যন্তই। দেখো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।